সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বিপণনের মনোমুগ্ধকর বিষয়বল পৃথিবীতে সুস্বাগত। বিপণন আমাদের জীবনকে করে তুলেছে আনন্দময়, বিনোদনময় এবং উপভোগ্য। আজকে আমরা দ্বাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রে বিপণন বিষয়ে অধ্যায় 2 এর টাইটেল হলো বিপণন পরিবেশ। এই বিপণন পরিবেশ নিয়ে আমরা আজকের পাঠ শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে পরিবেশ কি। অর্থাৎ আমরা সাধারণভাবে জানি যে পরিবেশ হলো আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। একদম সাধারণ সিম্পল কথা। একটু ভাষা দিয়ে বলতে গেলে বলতে হয় যে পারিপার্শ্বিক অবস্থা বা উপাদান মানুষের জীবনযাত্রা এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে। তবে আমি বিষয়টি আবার বলছি যে পারিপার্শ্বিক অবস্থা বা উপাদান মানুষের জীবনযাত্রা এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে। এখন আমরা আসি, আমাদের যেহেতু চ্যাপ্টারের নাম বিপণন পরিবেশ, এখন আমাদের জানতে হবে বিপণন পরিবেশটা কি। অর্থাৎ বিপণন পরিবেশ হলো কিছু নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদানের মাধ্যমে গঠিত অবস্থা, যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ কিছু নিয়ন্ত্রণযোগ্য, কিছু অনিয়ন্ত্রণযোগ্য অবস্থা বা কতগুলো বিষয় যেগুলো আমাদের বিপণনের কার্যক্রমকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে, সেগুলো হলো বিপণন পরিবেশ। তো বিপণন পরিবেশ, এখন আমরা আলোচনা করব বিপণন পরিবেশ অধ্যয়নের গুরুত্ব। বিপণন পরিবেশ অধ্যয়নের গুরুত্ব, অর্থাৎ বিপণন পরিবেশ অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, আমি কয়েকটা পয়েন্ট আকারে এগুলোকে উপস্থাপন করব। কার্যকর সিদ্ধান্ত নেওয়া,
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বিপণন পরিবেশ কেন আমাদের পড়তে হবে বা অধ্যয়ন করতে হবে সেগুলো আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি। কার্যকর সিদ্ধান্ত নেই, অর্থাৎ আমরা যারা মার্কেটিং কাজ করি তাদেরকে প্রতিনিয়তই বিপণন কিভাবে বিপণনকে প্রসার ঘটানো যায়, কিভাবে মিনিমাম কস্টে ম্যাক্সিমাম আউটপুট উৎপাদন করে সম্ভাব্য ক্রেতাদেরকে আমরা ভোক্তায় পরিণত করব, সেই কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের বিপণন পরিবেশ যদি আমরা না জানি, পরিবেশের কি অবস্থা, পারিপার্শ্বিক কি অবস্থা সেটা যদি আমরা না জানি, তাহলে আমরা তাহলে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না এবং আমরা বিপণনে সফল হতে পারবো না। সফল হতে না পারলে প্রতিষ্ঠান উন্নতি করতে পারবে না এবং প্রতিষ্ঠানের সুনাম সৃষ্টি হবে না। তারপর কার্যক্রম পরিচালনা, অর্থাৎ বিপণনের যে কার্যক্রমগুলো উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে যাবতীয় কার্যক্রম, ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, প্যাকিং, এই সকল কার্যক্রমগুলো যথাসময়ে যথাযথভাবে পরিচালনা করার জন্য যে আমরা যে অবস্থানে বা যে পরিবেশে আমার প্রতিষ্ঠান অবস্থিত তার পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করেই এই বিপণনের কার্যক্রমগুলো ক্রয় থেকে শুরু করে প্যাকিং পর্যন্ত কাজগুলো করতে হবে। তারপরে সুযোগ ও হুমকি বিশ্লেষণ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানে বা যে সকল পণ্য বা সেবাগুলো উৎপাদন করে তাদের কিছু কিছু সুযোগ থাকে, কিছু কিছু দিক দিয়ে তার অপরচুনিটি থাকে, আবার কিছু কিছু দিক দিয়ে সে হুমকির সম্মুখীন হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান বা একটি পণ্য বা সেবা যে উৎপাদন করে তার 100% যে সুযোগ থাকবে, অপরচুনিটি থাকবে, সেটা বলা যায় না, সেটা আশাও করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপরচুনিটি থাকবে, কিছু কিছু ক্ষেত্রে হুমকি বা থ্রেট থাকবে। তো সুযোগগুলোকে আরো কার্যকরভাবে কাজে লাগানোর জন্য এবং হুমকিগুলো, থ্রেটগুলোকে অ্যাভয়েড করে পজিটিভলি মার্কেটিং কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের পরিবেশকে চুনচেরা বিশ্লেষণ করতে হবে। এবার সঠিক কৌশলের ব্যবহার, অর্থাৎ আজকের দিনে মার্কেটিংয়ে যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মোকাবেলা করে টিকে থাকা এবং মুনাফা অর্জন করা খুবই কঠিন একটা ব্যাপার। তো এক্ষেত্রে সঠিক কৌশল, কখন আমরা অফেন্সিভ স্ট্র্যাটেজি, কখন ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ কখনো আমাদেরকে আত্মরক্ষাত্মক, কখনো আমাদেরকে আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে হবে, তা নির্ভর করবে পারিপার্শ্বিক পরিবেশে। সুসম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখতে হলে অর্থাৎ ভোক্তাই রাজা, ভোক্তাদের সাথে সুসম্পর্ক বজায় না রেখে, সুসম্পর্ক সৃষ্টি করতে না পারলে আমাদের পণ্য বা সেবার প্রসার ঘটানো সম্ভব নয়। অর্থাৎ ভোক্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারলে, এই সুসম্পর্ক বজায় রাখাও নির্ভর করবে আমাদের পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা। তো পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থা আমরা না বুঝে যদি সুসম্পর্ক সৃষ্টি করতে যাই, সুসম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে বিপরীত অবস্থা হতে পারে। এজন্য আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখার জন্য পরিবেশের অ্যানালাইসিস বা অধ্যয়ন, সুষ্ঠু বন্টন, অর্থাৎ যে সাপ্লাই চেইন, অর্থাৎ উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পণ্যগুলো নিয়মিতভাবে যাবে, অর্থাৎ কোথায় চাহিদা আছে কিন্তু যোগান নাই, সেখানকার আমাদের পণ্যের সেখানে একটা দাবি সৃষ্টি হতে পারে, শূন্যতা সৃষ্টি হতে পারে। এই শূন্যতা সৃষ্টি হলে সেখানে কিছু সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী সুযোগটা লুটে নেয়, ভোক্তাদেরকে কষ্ট দিয়ে তারা পণ্যের দাম বাড়ায়। এটা আলটিমেটলি বদনামটা হয় কোম্পানির, অর্থাৎ কোম্পানি পণ্যের দাম বাড়িয়ে। কিন্তু এই জন্য আমরা শুধু পণ্য উৎপাদন করতে হবে না, উৎপাদনগুলো সুষ্ঠুভাবে এমনভাবে বর্ণনা করতে হবে যেটা নিয়মিতভাবে সবসময় ভোক্তারা তাদের হাতের কাছে চাওয়া মাত্র পায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। এই নিশ্চিতটা করতে গেলেও আমাদের
পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিযোগিতা মোকাবেলা করা, অর্থাৎ প্রতিযোগিতা বলতে আমি যে পণ্য বা সেবা উৎপাদন করে বিক্রি করি, সে সমজাতীয় পণ্য যারা উৎপাদন করে বা সেবা উৎপাদন করে তারাই হলো আমাদের প্রতিযোগী। এই প্রতিযোগীদেরকে মোকাবেলা করে বাজারে টিকে থাকা এবং বাজারে দিন দিন ডে বাই ডে গ্রাজুয়ালি উপরের দিকে উঠা, বাজারকে সম্প্রসারিত করা, বাজারের অবস্থান সুদৃঢ় করা ক্ষেত্রে প্রতিযোগীদেরকে আগে চিহ্নিত করতে হবে। প্রতিযোগীদের কি কি অপরচুনিটি আছে, সুযোগ আছে, কি কি থ্রেট আছে, কি কি উইকনেস আছে, কি কি স্ট্রেংথ আছে, এগুলো অ্যানালাইসিস করে মোকাবেলা করার জন্য পরিবেশ। ভোক্তা সন্তুষ্টি, এখানে একটা বিষয় হলো বিপণনের ক্ষেত্রে ভোক্তাই রাজা, কনজিউমার ইজ কিং। উই আর ডিপেন্ড অন কনজিউমার, আমরা ভোক্তাদের উপর নির্ভরশীল, বাট দে আর নট ডিপেন্ড অন আস, কিন্তু তারা আমাদের উপর নির্ভরশীল নয়। আমরা যারা পণ্য উৎপাদন করি, মার্কেটিং করি, তারা সবসময় ভোক্তাদের উপর নির্ভরশীল। কারণ ভোক্তারা যদি আমার পণ্য পছন্দ না করে, গ্রহণ না করে, আমার যে বিনিয়োগ সম্পূর্ণ বৃথা, সম্পূর্ণ মাটি, সম্পূর্ণ লস। সেই জন্য আমাদের কার্যক্রম হবে ভোক্তামুখী, এবং ভোক্তারা কি চায়, কি ধরনের পণ্য চায়, কি কোয়ালিটির পণ্য চায়, কি ডিজাইনের পণ্য চায়, সেগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা যে পরিবেশে পণ্যগুলো মার্কেটিং করব, তাদের পরিবেশটাকে ভালোভাবে বুঝে ভোক্তাদের অভ্যাস, রুচি, পছন্দ এগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের এই কাজ করতে হবে। এই জন্য আমাদের বিপণন পরিবেশটা অবশ্যই মাথায় রেখে আমাদের বিপণন কার্যক্রম চালিয়ে যেতে হবে। এরপরে আমরা আলোচনা করব একই অধ্যায়ে বিপণন পরিবেশের উপাদান, বিপণন পরিবেশের প্রকারভেদ।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আজকের আলোচনা করবে আরেকটি টপিক, সেটা হলো বিপণন পরিবেশের প্রকারভেদ। অর্থাৎ বিপণন পরিবেশ একটা বিশাল বিষয়। এটাকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যষ্টিক পরিবেশ আর একটা হলো সামষ্টিক পরিবেশ। তো ব্যষ্টিক পরিবেশ, ব্যষ্টিক মানে মাইক্রো, ছোট, অর্থাৎ যে পরিবেশ বা যে পরিবেশে ওইসব শক্তির সমন্বয়ে গঠিত যেগুলো কোম্পানির কাছাকাছি অবস্থান করে। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশটা হলো ওই সকল পরিবেশের সমন্বয়ে গঠিত যেগুলো একটি কোম্পানি বা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছাকাছি অবস্থান করে, যেগুলো কোম্পানির ক্রেতা সাধারণের সেবা দানের সামর্থ্যের উপর প্রভাব বিস্তার করে। এগুলোকে আমরা বলবো ব্যষ্টিক পরিবেশ। আর সামষ্টিক পরিবেশ হলো, সামষ্টিক পরিবেশ কতগুলো অনিয়ন্ত্রিত ওইসব বাহ্যিক উপাদান যেগুলো বিপণন কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে, যা কখনো প্রতিষ্ঠানের জন্য সুযোগ, আবার কখনো প্রতিষ্ঠানের জন্য হুমকি পাত্রে বয়ে আনে। তাহলে ব্যষ্টিক পরিবেশটা হলো প্রতিষ্ঠানের পারিপার্শ্বিক একদম আশেপাশের অবস্থা, আর সামষ্টিক পরিবেশ হলো একটা বিশাল, অর্থাৎ এটা দেশ, পুরো পৃথিবীর একটা বৈশ্বিক অবস্থা। তো ব্যষ্টিক পরিবেশের যে সকল উপাদানগুলো আছে সেগুলো হলো এক নম্বর কোম্পানি। কোম্পানি হলো একটা প্রতিষ্ঠান যেগুলো কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে স্বেচ্ছায় মূলধন দিয়ে কোম্পানি আইনের অধীনে গঠিত, নিবন্ধিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, সেটাকে আমরা বলব কোম্পানি। তো কোম্পানি যদি না হয়, কোম্পানি যদি সৃষ্টি করা না হয়, তাহলে কোম্পানি একটা হলো কৃত্রিম ব্যক্তি সত্তা। এই কোম্পানির নামেই পণ্যগুলো উৎপাদিত হবে, কোম্পানির নামেই পণ্যগুলো বাজারে যাবে, কোম্পানির নামেই পণ্যগুলো পরিচিতি লাভ করবে এবং সময় ব্র্যান্ড সৃষ্টি হবে। তো এই কোম্পানি হলো ব্যষ্টিক পরিবেশের এক নম্বর। এরপর হলো সাপ্লায়ার। সাপ্লায়ার কারা? যারা কোম্পানিতে পণ্য উৎপাদনের জন্য যে সকল র ম্যাটেরিয়ালস বা কাঁচামালগুলো যোগান দেয় তারা হলো সাপ্লায়ার। সরবরাহকারী বিপণন পরিবেশের, ব্যষ্টিক পরিবেশের আর একটা গুরুত্বপূর্ণ পার্টি বা পক্ষ। তারা সাপ্লায়াররা যদি নিয়মিত পণ্য উৎপাদনের যাবতীয় কাঁচামাল বা লজিস্টিক সাপোর্ট ঠিক মতো না দেয়, সময় মতো এবং নিয়মিত যদি সরবরাহ না করে, তাহলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে আমাদের বাজারে পণ্য সরবরাহ বিঘ্ন ঘটবে, এবং পণ্য সরবরাহ বিঘ্ন ঘটলে ভোক্তারা নিয়মিত পণ্য না হলে এর হতাশ হলে কোম্পানির পণ্য থেকে সে মুখ ফিরিয়ে অন্যদিকে চলবে। এই জন্য সরবরাহকারী ব্যষ্টিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ পক্ষ। বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, বিপণন মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে যারা বিপণন কার্যক্রম উৎপাদনকারী থেকে শুরু করে তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে পার্টিগুলো আছে, পরিবেশক, দালাল, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, পাইকার, খুচরা ব্যবসায়ী, এই সকলগুলো হলো বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, যারা এই বিপণনের উৎপাদন কোম্পানি কারখানা থেকে পণ্যগুলো ভোক্তার দরবারে পৌঁছে দেওয়ার সহায়তা করে, এবং তাদের কার্যক্রম ব্যতীত সবসময় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছানো কখনো সম্ভব হবে। এরপর আছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী বলতে আমরা অনেক ধরনের জনগোষ্ঠী আছে, যেমন আর্থিক জনগোষ্ঠী। আর্থিক জনগোষ্ঠী বলতে আমরা ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আমাদেরকে প্রয়োজনে আর্থিক সাপোর্ট দেয়, অর্থ যোগান দেয়। তারপরে গণমাধ্যম, যেমন বিভিন্ন পত্র পত্রিকা, টিভি ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো। তারপরে আছে সরকারি
জনগোষ্ঠী অর্থাৎ সরকারের বিভিন্ন যে এজেন্সিগুলো, যেমন আমাদের মান নিয়ন্ত্রণের জন্য বিএসটিআই আমাদের পণ্যর মান নিয়ন্ত্রণ করে, পণ্যের কোনো ভেজাল আছে কিনা, কোনো ক্ষতিকারক কোনো উপাদান ব্যবহৃত হচ্ছে কিনা, যেটা জনস্বাস্থ্যের জন্য হুমকি কিনা, এগুলো যাচাই বাছাই করে বিএসটিআই আমাদের পণ্যগুলো অনুমোদন দেয়, বাজারজাতকরণের জন্য অনুমোদন দেয়। তারপরে আছে নাগরিক, বিভিন্ন সাধারণ সিটিজেন যারা নাগরিকদের জন্য বিশুদ্ধ খাবার সাপ্লাই হচ্ছে কিনা এটার জন্য তারা আমরা, যেমন ক্যাব কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ কোনো দ্রব্যের দাম অনৈতিকভাবে বৃদ্ধি করা হলে তারা প্রতিবাদ করে, কোনো পণ্যের ভেজাল মিশ্রিত করলে সেটা নিয়ে তারা প্রতিবাদ করে। এই ধরনের এইগুলো হলো আমাদের জনগোষ্ঠী। তারপরে সাধারণ জনগণ, তারপর অভ্যন্তরীণ জনগণ। অভ্যন্তরীণ জনগণের মধ্যে কর্মকর্তা কর্মচারী, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে বলা হবে অভ্যন্তরীণ জনগোষ্ঠী। এবার আছে প্রতিযোগী, অর্থাৎ সমজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হলো একে অপরের প্রতিযোগী। এই প্রতিযোগীদের মনোভাব, তারপরে তাদের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট, এগুলো অ্যানালাইসিস করে তাদেরকে প্রতিহত করে তাদের পণ্যের সাথে পাল্লা দিয়ে নিজের উৎপাদিত পণ্যগুলো বাজারজাতকরণ করে ভোক্তা সন্তুষ্টি অর্জন করাটাই দৃষ্টি করি। সেজন্য প্রতিযোগীদেরকে আমরা মাথা থেকে ফেলতে পারবো না, প্রতিযোগীদের সব কিছু অ্যানালাইসিস করে আমাদের কাজ করতে হবে। তারপর ক্রেতা সাধারণ। ক্রেতা সাধারণ বলতে আমরা যে পণ্যগুলো যে ভৌগোলিক এলাকায় উৎপাদন করি, ক্রেতাদের আর্থিক অবস্থা, মানসিক অবস্থা, তাদের অভ্যাস, রুচি, পছন্দ, ধর্মীয় অনুভূতি, সব কিছু, সংস্কৃতি, সব কিছু বিবেচনায় এগুলো হলো। তাহলে আমরা কোম্পানি, সরবরাহকারী, বিপণন ব্যবসায়ী, জনগোষ্ঠী, প্রতিযোগী, ক্রেতা সাধারণ, এই পার্টিগুলোকে আমরা বলবো বেষ্টিক পরিবেশের পক্ষ। তারপরে সামষ্টিক পরিবেশের মধ্যে বিশাল এক অর্থাৎ জনসংখ্যামূলক পরিবেশ, অর্থাৎ জনসংখ্যার মধ্যে জনসংখ্যার ক্রয় ক্ষমতা, আয়, বয়স, তারপরে পুরুষ মহিলাদের তাদের অবস্থা, সবকিছু মিলে এলো জনসংখ্যা পরিবেশ। অর্থাৎ আমরা যদি শিশুদের জন্য, যেমন একটা চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান চিপস উৎপাদন করবে, চিপসের ভোক্তা কারা? চিপস তো আর বয়স্ক লোকরা খায় না, খেলেও খুব কালে বদলে দুই একজন হয়তো। আসলে চিপসের মূল ভোক্তা হলো শিশুরা, বাচ্চারা। তাহলে এই শিশুদের আমরা যে ভৌগোলিক এলাকায় কাজ করব, সেখানে শিশুদের সংখ্যা কত, তাদের অভিভাবকের ক্রয় ক্ষমতা কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমাদের মাথায়। তারপরে অর্থনৈতিক পরিবেশ। একটি দেশের মানুষের জিডিপি, জিএনপি, তারপরে ব্যাংকের সঞ্চয় প্রবণতা, ভোগ প্রবণতা, ব্যাংকের সুদের হার, এই সকল বিষয় নিয়ে অর্থনৈতিক পরিবেশ। একটি এলাকা বা একটি দেশের বা পুরো বিশ্বের মানুষের অর্থনৈতিক অবস্থা যদি আমরা যাচাই বাছাই না করে শুধু যদি পণ্য উৎপাদন করি, তাহলে এই পণ্যটি কার জন্য উৎপাদন করছি, প্রথমে এটা টার্গেট করতে হবে, এবং যাদের জন্য উৎপাদন করছি তাদের আর্থিক অবস্থা কেমন, তাদের আর্থিক সামর্থ্য আছে কিনা, অথবা এই পণ্য ক্রয়ের জন্য তাদের অর্থ ব্যয় করার ইচ্ছা আছে কিনা, এই সকল বিষয় নিয়ে আমাদের অর্থনৈতিক। এবারে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক বলতে যেটা আল্লাহ সৃষ্ট বা প্রকৃতিগত, সেটাকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলবো। প্রাকৃতিক পরিবেশ যদি সেখানে কাঁচামাল উৎপাদন ঠিক মতো না হয়, তাহলে সেখানে পণ্য উৎপাদন ব্যাহত হবে, অথবা অনেক দূর থেকে পণ্য এনে, বিদেশ থেকে পণ্য এনে কাঁচামালের যদি পণ্য উৎপাদন করে, সেখানে হয়তো লাভ না হয়, লস হতে পারে। কাঁচামালের সহজ
সহজলভ্যতা, প্রাকৃতিকভাবে আমরা যে মাছগুলোর কথা পেয়ে থাকি সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা সেটা যাচাই করে সেখানে সে ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করে। তারপর প্রযুক্তিগত পরিবেশ, এবং প্রযুক্তি আজকের দিনে আমাদের পুরো পৃথিবীটাকে পরিবর্তন করে দিয়েছে, জীবনযাপন প্রণালীকে পরিবর্তন করে দিয়েছে। যেমন এক সময় আমরা ব্যাংকে টাকা জমা রাখলে তোলার জন্য সেখানে ব্যাংকিং আওয়ারে গিয়ে চেক নিয়ে বসে থাকতে হতো, তারপরে টাকা দিতে হতো। এখন আজকে 24 ঘন্টায় 7 দিন আমরা টাকা পাচ্ছি এটিএম মাধ্যমে। তারপরে আগের দিনে যে ব্যাংকের যে শাখায় টাকা রাখছি সেখান থেকে টাকা তুলতে হতো সেখানে গিয়ে। আজকের দিনে আমি যে ব্যাংকে টাকা রাখছি দেশের অভ্যন্তরের যে কোনো শাখা থেকে অনলাইন পদ্ধতিতে টাকা উঠাতে পারছি। তো আজকের দিনে মোবাইল ব্যাংকিং হওয়াতে যে কোনো আপনজনের কাছে ছুটির দিন হোক, যে কোনো দিনে যে কোনো সময় আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা ব্যবহার করতে পারছি। প্রযুক্তিগত পরিবেশের মাধ্যমে আমরা অনলাইন মার্কেটিং সিস্টেমে আমরা পণ্যের প্রসার ঘটাতে পারছি। প্রযুক্তিগত পরিবেশ অর্থাৎ আমাদের প্রযুক্তি কি, আমাদের প্রতিযোগিতার প্রযুক্তি কি, কি কি প্রযুক্তি দুনিয়াতে আছে, আরো কি কি প্রযুক্তি প্রয়োগ করলে আমরা আমাদের পণ্যের প্রসার ঘটাতে পারব সেটাই। এবার রাজনৈতিক পরিবেশ অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত, একটি দেশের ব্যবসায় নীতি, আমদানি নীতি, রপ্তানি নীতি, শিল্প নীতি, এরপরে সুষম খাবার বা সুখাদ্য উৎপাদন, অনেকগুলো আইন, প্যাটেন্ট আইন, কপিরাইট আইন, বিভিন্ন আইনের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক দলই তো দেশ পরিচালনা করে, সরকার গঠন করে। তাই আমাদের রাজনৈতিক পরিবেশ অর্থাৎ সরকারি আইন কানুনগুলো মেনেই আমাদের পণ্য উৎপাদন করতে হবে, এগুলো বিপণন করতে হবে। রাজনৈতিক পরিবেশকে হবে। সাংস্কৃতিক পরিবেশ, সংস্কৃতি বলতে একটি এলাকার মানুষের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটা বিষয়, যে বিশ্বাস, সাংস্কৃতিক অর্থাৎ তারা লালন করে, ধারণ করে, বিশ্বাস করে এমন ধরনের একটা তো সাংস্কৃতিক পরিবেশ। যেমন আমাদের বাংলাদেশে বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির আলোকে যেমন পয়লা বৈশাখ উদযাপিত হয়। পয়লা বৈশাখে আমরা দেখি প্রচুর কাঁচা ফুল বিক্রি হয়। তারপরে আমাদের দেশে, বাংলাদেশে যেহেতু মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, এই দেশে ঈদ উল ফিতর উপলক্ষে প্রচুর কাপড় চোপড় বিক্রি হয়, টুপি বিক্রি হয়, পাঞ্জাবি বিক্রি হয়। তো এই সকল বিষয়গুলো লাইসেন্স করতে হবে। কোরবানি উপলক্ষে পশুর ব্যবসা হয়, গরু, ছাগল, মহিষ ইত্যাদি ইত্যাদি। তো এই সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংস্কৃতি কী রকম সেগুলো অ্যানালাইসিস করেই